রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অভিরূপার কাছে। অভিরূপা, স্থান পরিবর্তন করা গেল না কেন এখনো পর্যন্ত? আন্দোলনকারী যারা রয়েছেন, শিক্ষকরা, শিক্ষিকারা কি বলছেন? দেখো, গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন। বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে পুলিশকে। বলা হয়েছে অস্থায়ী ছাউনি তৈরি করে দিতে হবে পানীয় জলের ব্যবস্থা করতে হবে, টয়লেটেরও, এবং বিদ্যুৎ সংযোগ করতে হবে, যার ফলে এই যে যারা আন্দোলন করছেন তাদের গণতান্ত্রিক অধিকার তারা রক্ষা করতে পারবেন, তারা আন্দোলন করতে পারবেন। স্থানটা পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বলেছেন মূল রাস্তা, সেখানে বসা যাবে না, বা সেখানে বসলেই সাধারণ মানুষের অসুবিধা হতে পারে। সেই কারণে এই শিক্ষকরা, চাকুরিহারা শিক্ষকরা যারা রয়েছেন তাদেরকে ওই সেন্ট্রাল পার্কের ধারে ব্যবস্থা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার নির্দেশিকা দেওয়ার পর আজ সোমবার এখনও পর্যন্ত সেই ছাউনির কি অবস্থা আমরা দেখে এসেছি। সেখানে বিদ্যুৎ সংযোগ নেই জলের ব্যবস্থা নেই, টয়লেটেরও ব্যবস্থা। আমি একটু কথা বলবো যারা এখানে রয়েছেন। দাদা, ওখানের কি অবস্থা আপনারা জানেন? আমরা গতকালকে সন্ধ্যার পর আমরা দেখে এসেছি টয়লেটের ব্যবস্থাটা সাইডে করা হয়েছে, এটা বায়ো টয়লেট, কিন্তু যে পানীয় জল, বিদ্যুৎ এর ব্যবস্থা করা হয়নি। আমরা বারবার বলেছি যে পিছনে যে জায়গাটা আছে সেটা জঙ্গল মতো হয়ে আছে, ঘাসগুলো কেটে দেওয়া হয়েছে কিন্তু ভালো পরিষ্কার নয়। অর্থাৎ যে সাপের যে ভয়টা, সেই ভয়টা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। একটা ইনহাইজেনিক পরিবেশ, এবং ধরুন ইলেকট্রিক যদি না থাকে, বিদ্যুৎ যদি না থাকে, তাহলে কিন্তু ওই অন্ধকারে যে কোথায় পোকামাকড় সাপটাপ আছে কিনা সেটা দেখা সম্ভব নয়। আমাদের ম্যাডামরা আছেন, তারা বাচ্চাদের অনেক সময় নিয়ে আসে, তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও যে ছাউনিটা করা হয়েছে সেটা যদি মানে বৃষ্টি বা ঝড় টড় হয়, সেটা উড়ে যাবে কিনা সেটাও আমাদের দেখতে হবে। মানে সব দিক দেখতে গেলে পর্যাপ্ত ব্যবস্থা এখনও পর্যন্ত রেডি হয়নি। আমরা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আমরা স্থানান্তর করতে প্রস্তুত, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। একেবারেই। তাহলে কি অবস্থা রয়েছে আমি একটু কথা বলবো যারা এখানে আছেন, যে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন, কি সিদ্ধান্ত নিলেন, মানে এখনো পর্যন্ত যে অবস্থা তাতে ওখানে যাবেন কিনা? না, ওখানে যতক্ষণ পর্যন্ত না আমাদের সম্পূর্ণ মানে যেমনভাবে আমরা চাইছি সেভাবে যদি পরিকাঠামো ঠিকঠাক না করে দেয়, সেখানে যাওয়া সম্ভব নয়। কারণ প্রথমত ইনহাইজেনিক পরিবেশ, দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তার অভাব, তৃতীয়ত জল নেই, চতুর্থত ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, এবং বায়ো টয়লেটের যেটা ব্যবস্থা করেছে সেটাও 200 জনের জন্য পর্যাপ্ত নয়। 4টে বায়ো টয়লেট দেখলাম দিয়েছে, সেক্ষেত্রে 200 জনের জন্য পর্যাপ্ত হবে না। তো সেই জায়গাটাই এভাবে একটা হঠাৎ করে পরিকাঠামোগত ঠিকঠাক ব্যবস্থা যদি না করে দেয় প্রশাসন, তাহলে আমরা উঠে এখান থেকে যেতে চাইছি। চিন্ময়বাবুর যে নোটিশটা সেটা তো আপনারা জানেন। হ্যাঁ, চিন্ময়বাবুর নোটিশ এসেছে, আজকে উনি থানায় যাবেন, উনি যত প্রশ্ন করবেন সেটা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কালকে বলেইছেন। তো সেক্ষেত্রে আমরা জানি যে এগুলো কেন হচ্ছে, আমাদের আন্দোলনের যারা নেতৃত্ব তাদেরকে ভয় দেখানো, তাদেরকে ভেঙে দেওয়া, এটাই উদ্দেশ্য বলে আমরা মনে করছি। তো সেক্ষেত্রে ওনারা ওনাদের মতো আইনি পদক্ষেপ নিতে পারেন, আমাদের তরফ থেকে সেই উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। যদিও কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের বিরুদ্ধে কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবে না পুলিশ, শুধুমাত্র তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে, এবং তদন্ত চালিয়ে যাওয়ার পরই তারা জিজ্ঞাসাবাদও করতে পারবেন। সেই মতো অবস্থায় আজকে চিন্ময় মণ্ডলকে ডেকে পাঠানো হয়েছে। তিনি যাবেন, অবশ্যই তিনি যাবেন কি যাবেন না সম্পূর্ণ তার ব্যাপার। কিন্তু এই মতো অবস্থায় যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে সেটা নিয়ে একাধিক বক্তব্য রয়েছে এই আন্দোলনকারী শিক্ষকদের। তারা দাবি জানাচ্ছেন যে ওখানে পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে ওখানে গিয়ে বসা অসম্ভব হয়ে উঠবে, তাই পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে, তারপরেই সেখানে যাবেন। সুতরাং শুক্রবারের নির্দেশিকার পর আজকে সোমবার হয়ে গেল, প্রায় 8টা বেজে গিয়েছে, সোমবার সকাল 8টা। এখনও পর্যন্ত ওখানে পর্যাপ্ত ব্যবস্থা হয়নি বলেই মনে করছেন শিক্ষকরা। সেই কারণেই এই আন্দোলনরত শিক্ষকরা বিকাশ ভবনের পাশে রাস্তাটা তারা ছেড়ে দিয়েছেন। আন্দোলনরত শিক্ষকদের যেমন আদালত বলেছিল রাস্তা ছেড়ে দিতে, সেই রাস্তা তারা ছেড়ে দিয়েছেন, ফুটপাতে তারা চলে এসেছেন, কিন্তু এই অবস্থাতেই তারা রয়েছেন। তার কারণ এরপর যখন আরও মহিলাদের সংখ্যা বাড়বে তখন ওখানে বসলে অসুবিধার। কিন্তু প্রশ্ন হচ্ছে অভিরূপা, যদি ইনফ্যাক্ট বা বাই চান্স কিছু ঘটে তাদের সঙ্গে ঠিক এই অবস্থানে যেখানে তারা এই মুহূর্তে রয়েছেন, যেহেতু আদালত নির্দেশিকা দিয়েছে অন্য স্থানে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো এই জায়গাতেও তারা বসে রয়েছেন, এটা কি সেফ জায়গা তারা মনে করছেন? এটা একটুখানি জানতে চাইবো, কিছু যদি ঘটে যায় তাদের সঙ্গে। একেবারেই আমি কথা বলবো যারা এখানে আছেন, আমি কথা বলবো যে দাদা একটু কথা বলবো যে এই জায়গাটা কি আপনি সেফ বলে মনে করছেন?
না, আমরা তো এইখানটা তো আমরা যখন বসেছিলাম তখন তো মোটামুটি একটা শেডের দেখতেই পাচ্ছেন মেট্রোর নিচে বলে ঝড় বৃষ্টি থেকে বা রোদ থেকে একটা প্রোটেকশন ছিল। তো আমরা এখানটা ছিলাম, কিন্তু যেহেতু কোর্টের নির্দেশ ছিল সেই জন্য আমরা ওখানে মানে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার শর্তে রাজি হয়েছিলাম। কিন্তু যে জায়গাটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা খুবই ছোট এবং সেখানে সবাইকে বাচ্চা বা মহিলাদের নিয়ে থাকাটা সত্যি খুব অসুবিধাজনক। তো ওনারা আমাদেরকে 3টে জায়গা দেখিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ওনারা ওই জায়গাটাতেই বলছেন যে এটাতেই বসতে হবে, এরকম একটা বাধ্যকতা করেছেন। তো আমরা দেখতে চাইছি যে ওনারা কী পরিকাঠামো তৈরি করেন। যদি আমাদের সেটাতে সন্তুষ্ট হই তখন আমরা স্থানান্তরিত হব, নাহলে পরবর্তীতে আমাদেরকে ভেবে দেখতে হবে। পরবর্তীকালে আবার আদালতের কাছে যেতে পারে না, সেটা আমরা নিজেরাই ভেবে দেখবো, সেটা কী হয় সেটা আমরা জানাবো পরে। বেশ, একেবারে বুঝতে পারলাম। অভিরূপা সঙ্গে থাকো। একদিকে দাঁড়িয়ে এই হচ্ছে অবস্থান, এই হচ্ছে ছবি। এখনো বিকাশ ভবনের মূল রাস্তা তো তারা ছেড়ে দিয়েছেন, কিন্তু তার ঠিক পাশেই তারা এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনেই রয়েছেন। কারণ যেখানে সেন্ট্রাল পার্কের সামনে তাদের অবস্থান নিয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে কোনো পর্যাপ্ত পরিমাণে যা যা নির্দেশ কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে তা এখনো পর্যন্ত পালন করেনি রাজ্যের প্রশাসন, এমনটাই তারা অভিযোগ করছেন এবং পুলিশের বিরুদ্ধেও তাদের অভিযোগ রয়েছে। এদিকে দাঁড়িয়ে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা। আরও একবার জানাই আপনাদেরকে, ডেডলাইন বেঁধে দিলেন চাকরিহারারা। সোমবার পর্যন্ত দেখা করার জন্য ডেডলাইন চাকরিহারাদের। একটি চিঠি নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসে জমা করেছেন। এখনো অবস্থান বিক্ষোভে সামিল রয়েছেন তাই চাকরিহারারা। ফলত এই ডেডলাইন, তার গুরুত্ব, তার তাৎপর্য আগামী সময় কতটা থাকতে পারে তা অবশ্যই দেখবার। কারণ সরকারকে ডেডলাইন বেঁধে দেওয়া চাকরিহারাদের, এক্ষেত্রে সোমবার পর্যন্ত দেখা করার যে ডেডলাইন তা নিয়ে কি বলছেন চাকরিহারারা, তারাও এই মুহূর্তের বক্তব্য জানবার চেষ্টা করবো। অভিরূপা রয়েছে আমাদের সঙ্গে। অভিরূপা, এই ডেডলাইন সম্বন্ধে একটু জানবার চেষ্টা করবো, কারণ সোমবার ডেডলাইন সরকারকে তারা দিয়েছেন। কি মূলত মনে করছেন? শিক্ষকরা বলেছিলেন দেখা করতে হবে, মুখ্যমন্ত্রীর দপ্তরেও চিঠি পাঠানো হয়েছে, কথা বলবো। আপনারা একটা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, বলেছিলেন আজকে পর্যন্ত দেখা করার নির্দেশিকা প্রশাসনের সাথে যারা রয়েছেন, আমাদের নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকের সাথে। এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? দেখুন, আমরা 7ই মে থেকে এখানে অবস্থান করছি। বারংবার আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করেছি, তা সত্ত্বেও ওনারা দেখা করেননি। গত 20 তারিখে আমরা লিখিতভাবে বিকাশ ভবনে জানাই যে আমরা দেখা করতে চাইছি। আমরা 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা রিভিউ বা অন্যান্য সামগ্রিক বিষয়ে যা সরকারের অবস্থানটা কি, তারপরে তাদের দিক থেকে কোনো সদুত্তর পাইনি। দ্বিতীয়বার আমরা মেল পাঠাই, মেলটা ওনার মেল বক্স, শিক্ষামন্ত্রীর মেল বক্স ফুল থাকার কারণে সেটা বাউন্স ব্যাক করে। তো আমরা আমাদের দিক থেকে ওনাকে জানানোর সর্বতভাবে প্রসিডিওর মেনটেন করেছি। এখন উনি বলছেন আমরা কোন কোন দাবি নিয়ে, আমরা সারা রাজ্যবাসী জেনে যাচ্ছে যোগ্য শিক্ষকরা কেন রাস্তায় বসে আছে, তাদের মূল দাবি কি। তা সত্ত্বেও উনি বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। উনি যেহেতু বলেছেন, আমরা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করে আজকে অফিসিয়াল ফার্স্ট আওয়ারে আমরা একটা লিখিত চিঠি বিকাশ ভবনে জমা করব, কোন কোন দাবি নিয়ে আমরা ওনার সঙ্গে আলোচনায় বসতে চাইছি। তারপরে বিকাশ ভবনের পক্ষ থেকে বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কি কি ব্যবস্থা বা ওনার সঙ্গে সাক্ষাতের বিষয়ে কি কি উত্তর দেয় সেটা আমাদের দেখা আজকে। স্পষ্ট শুনলে যে ডেডলাইনের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন, শিক্ষামন্ত্রীর সাথে তারা দেখা করতে চেয়েছেন। শিক্ষামন্ত্রী আজ পর্যন্ত দেখা না করলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। অভিরূপা, ধন্যবাদ। আপাতত পরবর্তীতে অবশ্যই যোগাযোগ করবো তোমার সঙ্গে। অভিরূপা হাজরা সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।